যারা আগের সপ্তাহে ক্লাস করেছিল তাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আগের সপ্তাহে হ্যালো অ্যালকেন এন্ড হ্যালো অ্যারিন চ্যাপ্টারটাকে শেষ করেছিলাম। আজকে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, ইলেকট্রোকেমিস্ট্রি। যদি তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি আগে থেকে হয়ে গিয়ে থাকে আমাকে জানিও। না স্যার, আগে হয়নি। ঠিক আছে সৃজিত, তাহলে ওটাই শুরু করছি 1 মিনিট পরে। স্যার বলছি যে রাইমার টিমার রিঅ্যাকশনটা ছিল, ওটাও কি হ্যালো অ্যারিনস এর মধ্যেই পড়ছে? হ্যাঁ, ওটা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের মধ্যেও আছে, আবার তুমি তো বুঝতেই পারছো ফেনলের মধ্যেও থাকবে। হ্যাঁ, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, যে কোনো একবার পড়লেই হবে। তো আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। দেখো, আজকে আমরা যেটা বলছিলাম নতুন চ্যাপ্টার শুরু করছি, তো ইলেকট্রোকেমিস্ট্রি। তবে ছোট হোয়াইট বোর্ডের মধ্যে লিখতে হচ্ছে আজকে। আচ্ছা, হেডিংটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি মানে হচ্ছে ইলেকট্রোলাইসিস আর ব্যাটারি, মানে তড়িৎ শক্তি তৈরি করার পদ্ধতি বা তড়িৎ শক্তিকে কাজে লাগানোর পদ্ধতি। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে দেখবে দু রকমের অংশ আছে। প্রথম অংশটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষ, যেটাকে আমরা ব্যাটারি বলবো। আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, তড়িৎ বিশ্লেষণ। এই দুটো আছে। তোমরা নিশ্চয়ই জানো যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণে কি হচ্ছে বলো না, ইলেকট্রিক্যাল এনার্জিটা রূপান্তরিত হচ্ছে আমাদের কেমিক্যাল এনার্জিতে। ঠিক আছে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে তোমার রূপান্তরিত হচ্ছে। আবার উল্টোটা হয় তড়িৎ রাসায়নিক কোষে। তো এখানে কি হচ্ছে বলো, এখানে ব্যাটারিতে কি হয়, ব্যাটারি থেকে যে তড়িৎ পাওয়া যায়, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। তাহলে এখানে তোমার যেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি, সেটা তোমার ইলেকট্রিক্যাল এনার্জিতে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এই দুরকম অংশ আমরা পড়বো। তো প্রথমে আমরা শুরু করবো ইলেকট্রোকেমিক্যাল সেল বা ব্যাটারি, তারপরে আমরা যাব হচ্ছে তড়িৎ বিশ্লেষণে। এবার যেটা আমাদেরকে দেখতে হবে যে ব্যাটারির চিত্রটা কেমন, ব্যাটারিকে দেখতে কেমন। তো প্রথমে আমরা পড়ছি হচ্ছে, দেখো ব্যাটারি মানে ইলেকট্রোকেমিক্যাল সেল। ব্যাটারিতে না দুটো প্রকোষ্ঠ থাকে, there are two containers, একটা অ্যানোড একটা ক্যাথোড। আইইউপিএসির নিয়ম অনুযায়ী আমাদেরকে অ্যানোডটাকে বাঁ দিকে রাখতে হবে, ক্যাথোডটাকে ডান দিকে রাখতে হবে। বাঁ দিকে ক্যাথোড রাখা চলবে না, বাঁ দিকটা হবে তোমার অ্যানোড। তো আমরা আগেই পড়েছি অ্যানোডে ধনাত্মক আধান থাকে, পজিটিভ চার্জ। ক্যাথোড ডান দিকে, ক্যাথোডে ঋণাত্মক আধান নেগেটিভ চার্জ থাকে। এবার অ্যানোডে একটা তড়িৎদ্বার ইলেকট্রোড, ক্যাথোডে অলসো একটা ইলেকট্রোড আমরা রাখবো। ইট শুড বি মেটাল অর গ্রাফাইট, যেগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। সাপোজ আমি এখানে লেফটে জিঙ্ক রাখলাম, রাইটে কপার রাখলাম। এবার এই জিঙ্কটা তো একটা তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটের মধ্যে ডিজলভ থাকবে, সাবমার্জ থাকবে, তাই না? দ্রবীভূত তো বলা যাবে না, ডোবানো থাকবে। তো জিঙ্কটা ডিজলভ থাকছে জিঙ্ক সালফেটের অ্যাকোয়াস সলিউশনের মধ্যে। কপারটা তার মানে ডিজলভ রাখতে হবে কপার সালফেটের
তোমার হচ্ছে অ্যাকোয়াস সলিউশনের মধ্যে। এবার হচ্ছে যে স্যার আপনি যে বলছেন যে অ্যানোডে নাকি ব্যাটারির পজিটিভ টার্মিনালটা থাকবে, তারপর নিশ্চয়ই আমাদের এখানে ব্যাটারি জয়েন করতে হবে। তো প্লাস মাইনাস মানে আমি এখানে দুটো ব্যাটারি জয়েন করলাম যাতে করে আরো বেটার চার্জ কন্ডাক্ট করতে পারে ক্যাথোড এবং অ্যানোডের গায়ে, পজিটিভ নেগেটিভ। এবারে আমি যদি এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিই বা এটা যদি বাল্ব ধরো আমি লাগিয়ে দিলাম, তো বাল্বটা জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ দেখো সার্কিটটাই কমপ্লিট হয়নি এখনো। এই মাঝখানটা এই জায়গাটাতে কোনো সার্কিটই দেখো এখনো কমপ্লিট হয়নি, তাই না? মাঝখানটাতে কোনো কানেকশন এখনো আসেনি, তো মাঝখানে আমাদেরকে কানেকশনটাকে দিতে হবে। এই কানেকশনটা দেওয়া হবে একটা ইনভার্টেড ইউ শেপের নলের মাধ্যমে। মানে কেমন দেখো, এটা উল্টো, ঠিক আছে, এটা উল্টো একটা ইউ শেপের নলের মাধ্যমে কানেকশন দিতে হবে। এরকম ইনভার্টেড ইউ শেপের নলের মধ্যে দিয়ে কানেকশন দিতে হবে। এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ, লবণ সেতু। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের সল্ট ব্রিজ, লবণ সেতু। এবার হচ্ছে স্যার এটা একটা সল্ট ব্রিজ কেন বলছেন আপনি? তার কারণটা কি বলতো, যে এই সল্ট ব্রিজের মধ্যে কিছু কিছু পার্টিকুলার সল্ট তোমার থাকে। কি কি সল্ট থাকে এই সল্ট ব্রিজের মধ্যে জানতে হবে। এর মধ্যে থাকে হচ্ছে KCl, KNO3 আর জিলাটিনিয়াস আগার আগার। KCl, KNO3 এবং জিলাটিনিয়াস আগার আগার, এই পেস্ট, এইগুলোর পেস্ট এই সল্ট ব্রিজের মধ্যে তোমার থাকে। এবার স্যার জিলাটিনিয়াস আগার আগার আবার কি জিনিস? এটা অনেকটা ওই মধু দেখেছো, হানির মতন একটা পেস্ট লাইক সাবস্টেন্স, ভিসকাস মানে আঠা লাইক সাবস্টেন্স। ওইটা দিয়ে KCl আর KNO3 কে একসাথে চেপে, মানে কি বলে না যে দেওয়ালে দেখবে রং করার সময় পুট্টি বলে একটা জিনিস লাগায়, তো ওরকম একটা জিনিস আর কি, লাইক ফেভিকলের আঠার মতন লাগিয়ে রেখে দেওয়া হয়েছে। মানে ঘন সলিউশন বলতে পারো, ঠিক ডেনসিটি বেশি এমন কোন একটা তোমার সলিউশন। তো সেটা এই সল্ট ব্রিজের মধ্যে তোমার রয়েছে। এবার কথাটা হচ্ছে যে স্যার এই সল্ট ব্রিজ কানেকশন করে দেওয়ার পরে কি আমরা দেখতে পাবো যে কারেন্ট ফ্লো হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, একদম হচ্ছে। সল্ট ব্রিজ যেই তুমি কানেকশন করে দিলে, ঠিক আছে, সল্ট ব্রিজ দেখো যেই আমি কানেকশন করে দিলাম অমনি সাথে সাথে আমি দেখবো যে কারেন্ট ফ্লো হচ্ছে। মানে এখানে বাল্বটা জ্বলে উঠবে, বাল্বটা দেখো তোমার জ্বলে উঠবে এবং তড়িৎ পরিবহন দেখো আমরা সহজেই করতে পারবো। তো এইভাবেই দেখো আমরা মোটামুটি তৈরি করি হচ্ছে ব্যাটারি। একটু ভালো করে লিখে নাও, ভালো করে এঁকেও নাও। ব্যাটারি কিভাবে তৈরি করা হয় আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে দেখো সল্ট ব্রিজ ছাড়া কিন্তু ব্যাটারি তৈরি করা মোটেও সম্ভব হতো না। হতো কি? হতো না। তাহলে আমাদেরকে দেখা উচিত যে সল্ট ব্রিজের কাজ কি। লেখো হচ্ছে ফাংশনস অফ সল্ট ব্রিজ। স্যার আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি তাহলে ওর মধ্যে সল্ট ব্রিজ করা থাকে? অবশ্যই অবশ্যই। ছোট ছোট পেন্সিল ব্যাটারি হোক, কি ঘড়ির পেছনে ছোট্ট একটা নাটের মতন দেখতে ব্যাটারি হোক, বা ইনভার্টারের বা গাড়ির বড় বড় ব্যাটারি হোক, টোটো দেখেছো, টোটোতে এত বড় ব্যাটারি থাকে সিটের তলায়। তো সব ব্যাটারি ছোট হোক বড় হোক কোনো ফ্যাক্টর না, এই সেট আপ থাকবে। সল্ট ব্রিজ থেকে শুরু করে ক্যাথোড অ্যানোড সব থাকবে। বম্ব তৈরি করা হয়, দেখবে বোম, টাইম বোম, বিশেষ করে টাইম বোমের মধ্যে এরকম ব্যাটারি কানেকশন করা থাকে। দেখবে টাইম বোমে একটা টাইম দেখায় যে টাইম ব্যাটারিটা ব্লাস্ট করে, মানে বমটা ব্লাস্ট করে। ওই টাইমিংটা কেন দেখায়? ওই টাইমিংটা সময়টা লাগে সল্ট ব্রিজটাকে কানেক্ট করতে। ওটা অটো সেট আপ থাকে সল্ট ব্রিজ। ওই যে মুহূর্তে সল্ট ব্রিজটা কানেক্ট হয়ে যাবে পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে,
সাথে সাথে এমনই ওভার ভোল্টেজ সৃষ্টি হবে যে ওখানে থাকা বারুদ, ঠিক আছে, ওখানে বারুদের ফায়ার ক্যাচ হবে এবং ওটা বিস্ফোরিত হবে। যতক্ষণ সল্ট ব্রিজে কানেকশন না হচ্ছে ততক্ষণ কিন্তু বমটা ফাটে না। বম ডিসপোজাল স্কোয়াড আছে, ওরা দেখবে তার কাটে, বেশ কয়েকটা তার কাটে, তার বমটা নিউট্রাল হয়ে যায়। তারটা কাটা হয় সল্ট ব্রিজটাকে ডিসকানেক্ট করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো ওগুলো সমস্ত ব্যাটারি তো প্রচুর ইউজ, আমরা মোবাইল ইউজ করি সেখানেও ব্যাটারি আছে, ঠিক আছে, এরোপ্লেনের মধ্যে ব্যাটারি আছে, বিভিন্ন জায়গাতে আমরা ব্যাটারির মধ্যে আমরা আছি, বা আমরা যে ল্যাপটপ বা কম্পিউটার চালাচ্ছি ওর মধ্যেও ব্যাটারি আছে, হেডফোন আছে কানের মধ্যে সেখানেও ব্যাটারি আছে, ঠিক আছে। তো ব্যাটারির কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আছে, পাওয়ার ব্যাংক সবকিছুই তো ব্যাটারি। তো যেটা বলছিলাম যে ফাংশনস অফ সল্ট ব্রিজের কাজ কি, ফার্স্ট কাজ তো বুঝতেই পারছো, সার্কিটকে কমপ্লিট করা। তো ইট কমপ্লিটস দ্য সার্কিট অফ আ ব্যাটারি। It completes the circuit of a battery, অথবা তুমি বলতে পারো গ্যালভানিক সেল। ব্যাটারি, এই ধরনের ব্যাটারিকে আমরা বলি গ্যালভানিক সেল। সব ব্যাটারি এরকমই দেখতে, তো এটা যেহেতু ইনিশিয়াল স্টেটের ব্যাটারি, মানে একদম প্রাথমিক লেভেলের ব্যাটারি, তো এটাকে গ্যালভানিক সেল আমরা বলছি। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আয়নের মুভমেন্ট গুলোতে হেল্প করা। কোন আয়ন স্যার? এখানে দেখো ZnSO4 নিশ্চয়ই Zn2+ SO4 2- হয়েছে, CuSO4 নিশ্চয়ই কপার 2+, তাই না, এবং SO4 2- আয়ন রয়েছে। তো আয়নগুলো মুভ করবে, ইলেকট্রন মুভ করবে, ক্যাথোডে তো ইলেকট্রন আছে, আর অ্যানোডে পজিটিভ চার্জ ইলেকট্রন গুলো মুভ করবে। তো আয়ন এবং ইলেকট্রনের মুভমেন্টে হেল্প করে। So it helps in movement of ions and electrons. It helps in movement of ion and electron. It helps in movement of ion and electron. আয়ন এবং ইলেকট্রনের মুভমেন্টে হেল্প করে হচ্ছে আমাদের সল্ট ব্রিজ। আর কি, দেখো সল্ট ব্রিজ কানেকশন করে দেওয়ার ফলে আয়ন গুলো তো মুভ করছেই, সার্কিটটাও কমপ্লিট হচ্ছে। আর এবার কথাটা হচ্ছে স্যার, তাহলে জিলাটিনিয়াস আগার আগারের কি কাজ? জিলাটিনিয়াস আগার আগার কি করে বলো তো? এই জিঙ্ক সালফেট আর কপার সালফেটের সলিউশন গুলো আছে কিনা অ্যানোডে এবং ক্যাথোডে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তো ওইগুলোর ভিসকোসিটি কমিয়ে দেয়। ভিসকোসিটি মানে সান্দ্রতা। তো ওগুলো যদি তুমি জিজ্ঞাসা করো স্যার কেন সান্দ্রতা কমিয়ে দেয়, তখন সেটা আমি তোমাকে বোঝাতে পারবো সারফেস কেমিস্ট্রি কোলয়েড চ্যাপ্টারে গিয়ে। এখন জাস্ট শুনে রাখবে যে জিলাটিনিয়াস আগার আগারের কাজ হচ্ছে, মানে আঠালো যে জিনিসের যেটা আছে ওটার কাজ হচ্ছে ওই জিঙ্ক সালফেট আর কপার সালফেট দ্রবণের সান্দ্রতা, ভিসকোসিটিকে ডিমিনিশ করে, কমিয়ে দেয়। সান্দ্রতা কমলে কি হয়? আয়নের মুভমেন্ট আরো দ্রুত হয়ে যায়, আয়নিক মোবিলিটি বেড়ে যায়। তাহলে সান্দ্রতা কমানোর কাজ। তো থার্ড লিখছি, দেখো, ইট ডিক্রিজেস the viscosity, ঠিক আছে, it decreases the viscosity of the two solutions. দুটো সলিউশন যেটা আমরা ক্যানোডে আর ক্যাথোডে ইউজ করছি, দুটো সলিউশনের ভিসকোসিটি, ভালো করে শুনে নাও, ভিসকোসিটি কিন্তু কমিয়ে দিচ্ছে। it decreases the viscosity of the two solution, সান্দ্রতা কমিয়ে দিচ্ছে। তো পরীক্ষায় খুবই কমন প্রশ্ন, টেস্ট পেপারে আগের বছর খুললেও পাবে। লবণ সেতুর মধ্যে কি কি ব্যবহার করা হয়? লবণ সেতুর কাজ লেখো। ভালো করে দেখে নাও, আশা করি বুঝতে পারছো। চলো, আচ্ছা এবার দেখো, আমাদেরকে দেখো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে, যে আমরা তো মোটামুটি দেখলাম যে একটা ব্যাটারির সেট আপ কেমন হয়, তাই না, বা তোমার ব্যাটারি লবণ সেতুর কি কাজ হয়। এবার আমাদেরকে যেটা দেখতে হবে, পরে পেজে চলে যাচ্ছি, যে ব্যাটারিতে কত ইএমএফ তৈরি হয়। মানে বলে না যে এত ভোল্টের ব্যাটারি, 5 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারি, মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। দেখুন নতুন মোবাইল কেনবার সময়, অ্যান্ড্রয়েড নতুন মোবাইল কেনবার সময় দেখি যে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ফোন কতক্ষণ চার্জ ধরে রাখতে পারবে, 10,000 মিলি অ্যাম্পিয়ারের তোমার পাওয়ার ব্যাংক। তো আমরা দেখি মিলি অ্যাম্পিয়ার বা ভোল্ট বা অনেক সময় তো ওয়াট, এইগুলো অ্যাকচুয়ালি কোনো একটা ব্যাটারির ইএমএফ
বা পোটেনশিয়াল বা পাওয়ার, ক্ষমতা, ঠিক আছে, এইগুলোকে জাস্টিফাই করে। তো আমাদেরকে বার করতে হবে যে কোনো একটা ব্যাটারিকে দেখে আমরা কি করে বুঝবো যে ব্যাটারিটা ঠিক কতটা তোমার তড়িৎ পরিবহন করতে পারছে। তো আমাদের আজকের পরবর্তী হিডিংটা হচ্ছে ইএমএফ অফ ব্যাটারি। এটা আবার জানতে গেলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তড়িৎ রাসায়নিক শ্রেণী, ভালো করে শোনো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কি জিনিস, চলো আমরা দেখি। তো এই শ্রেণীটার ওপর থেকে নিচে যদি আমরা তাকাই, আমরা দেখবো ওপরের দিকে ধাতু, মেটাল, নিচের দিকে অধাতু বা নন মেটাল থাকবে। ভালো করে দেখি, এখানে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, নিকেল রয়েছে। তারপর তুমি পাবে হাইড্রোজেন, ক্যাডমিয়াম, কপার, সিলভার, গোল্ড, লেড, হ্যালোজেন এবং সবার নিচে তুমি পাবে হচ্ছে ওইচকে। এটা অনেকটা আমাদের ধাতুর সক্রিয়তা শ্রেণী বা অ্যাক্টিভিটি সিরিজের মতন। এখানে হাইড্রোজেনকে আমরা বেস পয়েন্ট ধরি, যেরকম পিএইচ এর 7 কে বেস পয়েন্ট ধরা হয়। 7 এর কম পিএইচ হলে অ্যাসিডিক মিডিয়ামে পৌঁছে যাব আমরা, 7 এর বেশি পিএইচ হলে বেসিক মিডিয়ামে আমরা পৌঁছে যাব। তো এখানে হাইড্রোজেনকে আমরা বেস ধরছি কেন? কারণ হাইড্রোজেনের ওপরে যারা উপস্থিত রয়েছে তারা সবাই হচ্ছে স্ট্রং এলিমেন্ট বা অ্যাক্টিভ এলিমেন্ট। এগুলোকে আমরা বলছি হচ্ছে সক্রিয় ধাতু, সক্রিয় মৌল, অ্যাক্টিভ এলিমেন্ট। এবং হাইড্রোজেনের নিচে যদি দেখো আমরা চলে যাই, এখানে মেটাল আছে বা নন মেটালও আছে। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় এলিমেন্ট আমরা দেখো বলছি। এবার স্যার এই যে সক্রিয়তা, অ্যাক্টিভিটি বা ইনঅ্যাক্টিভিটিটা কার উপর বেস করে আপনি বলছেন বা আমরা বলছি? কিসের উপর ভিত্তি করে এরা অ্যাক্টিভ, মানে কোনো ডেটা বা কোনো মান আছে কি স্যার যার উপর ভিত্তি করে আপনি বলছেন? একদম আছে। কিসের মান? খুব 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 ইম্পর্টেন্ট। নেক্সট 15-20 মিনিটের ডিসকাশন এই ওয়ার্ডটার উপর হতে চলেছে। মন দিয়ে শোনো, এই ওয়ার্ডটার নাম হচ্ছে এসআরপি। পুরো কথা, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ বিজারণ বিভবের মানের উপরে ভিত্তি করে, প্রমাণ বিজারণ বিভবের মানের উপরে ভিত্তি করে তড়িৎ রাসায়নিক শ্রেণীটি গঠিত হয়েছে। এবার আমি আসি স্ট্যান্ডার্ড কথাটার মানে কি। স্ট্যান্ডার্ড বলতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 1 বার প্রেসার বোঝাচ্ছে। 1 বার আর 1 ATM এতটাই কাছাকাছি, তোমরা জানবে 1 ATM ইকুয়াল টু 1.0132 বার, প্রায় কাছাকাছি, তাই না? 1 বার ইজ অলমোস্ট ইকুয়াল টু 1 ATM। এটাকে 1 ATM প্রেসার আমরা বলতে পারি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা বলি ঘরের তাপমাত্রা, রুম টেম্পারেচার, 298 কেলভিন। এই টেম্পারেচারে এই এসআরপির ভ্যালুটা মেজার করা হয়েছে, মাপা হয়েছে, তাই স্ট্যান্ডার্ড কথাটা বলছে। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, ইলেকট্রন গ্রহণ। তুমি বলবে যে স্যার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে কোন একটা মেটাল সে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ধাতুতে কনভার্ট হয়ে যাবে, ক্যাটায়ন থেকে। ইলেকট্রন গ্রহণকে আমরা বলছি বিজারণ। এবার এই ধাতু ক্যাটায়নটা যদি ইলেকট্রন গ্রহণ করে তখন ইলেকট্রন অ্যাফিনিটির এই পরিমাণ শক্তির দরকার হয়। আমরা পড়েছি পর্যায় সারণীতে যে ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি ভালোবাসা, ইলেকট্রন গ্রহণ করবার প্রবণতা, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। এই পরিমাণ শক্তি বেরোবে। তোমরা পড়েছিলে এটা তাপমোচী পদ্ধতি, ইলেকট্রন অ্যাফিনিটির মান সাধারণত ঋণাত্মক হয়। তাহলে কোন ধাতু যদি ইলেকট্রন গ্রহণ করতে চায় তাহলে তার ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি হবে। এই মানটাই এসআরপি। কি বলবে স্যার? মানে
মানেটা এরকম, উপরে দেখো লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম লিখছি, এরা ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়ন থেকে ধাতু রূপান্তরিত হতে যে শক্তির দরকার হবে সেই শক্তির মানটাই হচ্ছে এসআরপি। এবং এই ইলেকট্রন গ্রহণটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 বার প্রেসারে করতে হবে। যেমন ধরো ELi প্লাস স্ল্যাশ এলআই, এই কথাটা মানে কি? E0 লিখেছি, আবার দেখো এলআই প্লাস স্ল্যাশ এলআই, এখানে উপরে একটা হচ্ছে জিরো, এই জিরোটা বোঝাবে এই ক্যালকুলেশনটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একবার চাপে হচ্ছে। এবং কি হচ্ছে না, লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম হতে চলেছে। তুমি বুঝতেই পারছো, লিথিয়াম প্লাস যদি ইলেকট্রন গ্রহণ করে তবেই লিথিয়াম হবে, এবং ইলেকট্রন আসক্তির শক্তির মানের দরকার হচ্ছে, এবং এই মানটাই হবে লিথিয়ামের এসআরপি। ম্যাগনেসিয়ামের এসআরপি কিভাবে লিখবো বলো? E0 Mg2 প্লাস স্ল্যাশ Mg, তাই না? আবারও বলি, E0 এখানে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন, আর Mg2 প্লাস থেকে Mg মানে কি ইলেকট্রন গৃহীত হয়ে এটা হয়েছে, তাই না? তার মানে এই যে Mg2 প্লাস, এটা দেখো দুটি ইলেকট্রন গ্রহণ করে Mg তে কনভার্ট হয়েছে, এবং এই ইলেকট্রন গেইন করবার জন্য ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি পরিমাণ শক্তির দেখো দরকার হয়েছে। এই মানগুলোই হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ম্যাগনিটিউড। তাহলে এগুলো আসলে ইলেকট্রন অ্যাফিনিটি, তাই না? ইলেকট্রন আসক্তি ছাড়া এগুলো আর কিছুই না। আর আমরা কি পড়েছি, ইলেকট্রন আসক্তির মান সাধারণত ঋণাত্মক হয় পর্যায় সারণী চ্যাপ্টারে। স্যার ঋণাত্মক হচ্ছে তার মানে কি যত আমি ওপরের দিকে যাব তত বেশি ঋণাত্মক হচ্ছে? একদমই তাই। যত আমি ওপরের দিকে যাব, দেখো হাইড্রোজেনের যত উপরে যাব তত এই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান বেশি ঋণাত্মক হবে। যত আমি হাইড্রোজেনের থেকে নিচের দিকে নামবো তত আমি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ম্যাগনিটিউডকে আমরা পজিটিভ হতে দেখবো। ভালো করে দেখবো, যত দেখো আমি উপরের দিকে এগোবো তত এসআরপি মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ হবে, যত নিচের দিকে যাব তত স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল পজিটিভ হবে। তাহলে স্যার হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল 0। সংখ্যা রেখা মনে করো, সংখ্যা রেখা নাম্বার লাইন মনে করো, লেফটে গেলে নেগেটিভ, রাইটে গেলে পজিটিভ। তাহলে হাইড্রোজেন অ্যাটমের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু 0 মানে E0 H প্লাস স্ল্যাশ H এর ভ্যালু হচ্ছে 0। দেখো কি বলছিলাম, E0 H প্লাস স্ল্যাশ H এর ভ্যালু হচ্ছে 0। এর দিকে কি বললাম একটুখানি দেখো, কোন প্রশ্ন থাকলে আমাকে বলো। হ্যাঁ বলো। এসআরপি হচ্ছে একটা শক্তির মান, একটা এনার্জির মান। কি এনার্জি না, কোন একটা মেটাল তার ক্যাটায়ন থেকে ইলেকট্রন গেইন করে শুধুমাত্র নিস্তড়িত মেটাল অ্যাটমে পরিণত হতে যে পরিমাণ শক্তির দরকার হয় সেই শক্তির মানটাকে আমরা বলবো হচ্ছে ওই ক্যাটায়নটার বা ওই মেটালটার এসআরপি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। যেমন ধরো আয়রনের এসআরপি মানে কি, Fe2 প্লাস বা Fe3 প্লাস ক্যাটায়নকে ইলেকট্রন দুটো বা তিনটে গ্রহণ করে নিস্তড়িত Fe পরমাণুতে পরিণত করবার জন্য যে পরিমাণ শক্তি দিতে হবে সেটাকে আমরা বলবো হচ্ছে লোহার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এবার এই ইলেকট্রন গ্রহণ করার বিষয়টি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 1 বার চাপে হওয়ার জন্য স্ট্যান্ডার্ড কথাটা আমরা ইউজ করছি। না বুঝলে বলো, বা আর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বলছি যে যদি বেশি পোটেনশিয়াল দরকার পড়ে মানে বেশি শক্তির দরকার পড়ে তাহলে সেটা এসআরপি কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? দেখো এসআরপি নেগেটিভ মানে কি বোঝাচ্ছে, এসআরপি নেগেটিভ মানে বোঝাচ্ছে খুব একটা শক্তির দরকার পড়ছে না। বা তুমি তাপমোচী বিক্রিয়া এক্সোথার্মিক রিয়াকশন হয়তো শুনেছো, এক্সোথার্মিক রিয়াকশনে ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ হয়। আমি বলতে পারি বেশি নেগেটিভ এসআরপি মানে হচ্ছে ওই মেটালটা ইলেকট্রন গ্রহণ করলে বেশি শক্তি ত্যাগ করে দিচ্ছে। এসআরপি পজিটিভ হওয়া মানে এন্ডোথার্মিক, তাপগ্রাহী, মানে ওই ক্যাটায়নটা ইলেকট্রন গ্রহণ করার পর শক্তি ত্যাগ করছে না।
বরং ইলেকট্রন গ্রহণ করবার জন্য সে তাকে শক্তি দিতে হচ্ছে, সে শক্তি শোষণ করছে। এসআরপি নেগেটিভ মানে তাপমোচী পদ্ধতি, শক্তি বেরিয়ে যাবে। এসআরপি পজিটিভ মানে তাপগ্রাহী পদ্ধতি, ইলেকট্রন গ্রহণ করতে গেলে শক্তি দিতে হবে বাইরে থেকে। তাপমোচী আর তাপগ্রাহীর জন্য এসআরপি নেগেটিভ পজিটিভ হয়। মনে করো পড়েছিলে তাপমোচীর জন্য ডেল এইচ নেগেটিভ, তাপগ্রাহীর জন্য পজিটিভ। আচ্ছা, এবার দেখো পরবর্তী পেজে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে শুনবে। এসআরপিটা নিয়ে কনফিউশনটা থাকবে, আমি জানি। কনফিউশনটা ধীরে ধীরে ক্লিয়ার করতে হবে। দেখো কি বলছি। ওপরের দিকে আমরা পাচ্ছিলাম হচ্ছে মেটালের, মোটামুটি আমরা দেখছিলাম সমস্ত সক্রিয় ধাতুর মেটালগুলোর এসআরপির ভ্যালু নেগেটিভ আসছিল। নিচে গেল হাইড্রোজেন অ্যাটম, ওনার এসআরপির ভ্যালু 0। তার নিচে গেলে আমরা পাচ্ছিলাম হচ্ছে নন মেটাল, নন মেটাল গুলোর এসআরপির ভ্যালু আসছে পজিটিভ, এই দেখছিলাম আমরা। এবার একটা জিনিস ভাবো, মেটাল কি চায়? ইলেকট্রন গ্রহণ করতে চায় না বর্জন করতে চায়? উত্তরটা হবে বর্জন করতে চায় স্যার। কারণ স্যার সোডিয়াম ওর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যা দেখছি, ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ওর অক্টেট অষ্টক পূরণ হয়ে যাবে, ও বেশি স্থায়ী হবে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরাও যদি দেখো দুটো করে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ওদের অষ্টক পূরণ হয়ে যায়, ওরা ইনার্ট গ্যাসের মতন কনফিগারেশন পেয়ে যায়, বেশি স্থায়ী হয়। তাহলে অ্যালুমিনিয়াম 3টে, সিলিকন 4টে, যে কোনো মেটালই চাইবে ইলেকট্রন বর্জন করতে। তাই আমি লিখতে পারবো যে মেটালগুলো সাধারণত ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়াটা প্রেফার করে। নন মেটাল উল্টো, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূরণ হবে, ফ্লোরিন, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলে, নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করলে ওদের অক্টেট কমপ্লিট হয়ে যাবে। তার মানে নন মেটাল গুলো ইলেকট্রন গ্রহণ করতে চায় ধরো n সংখ্যক, তাহলে দেখো ওটা পরিণত হবে হচ্ছে নন মেটাল, লিখছি এখানে অ্যানায়নে। এবার ইলেকট্রন বর্জন মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, তাই না? তাহলে ধাতুর জারণ হবে, অধাতুর বিজারণ হবে। যার জারণ হয় সে অন্যকে বিজারণ করে, তাকে আমরা বলি বিজারক পদার্থ। তার মানে স্যার মেটাল নিজে হচ্ছে একজন বিজারক পদার্থ, রিডিউসিং এজেন্ট। যার নিজের বিজারণ হয় সে অন্যকে জারিত করে, তাহলে স্যার নন মেটালকে আমরা বলবো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এবার দেখো, রিডিউসিং এজেন্ট হলে বা মেটাল হলে এসআরপি কি হয়? নেগেটিভ হয়। অক্সিডাইজিং এজেন্ট হলে, নন মেটাল হলে এসআরপি কি হয়? পজিটিভ হয়। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, যে পরমাণুর এসআরপি নেগেটিভ, যত নেগেটিভ সেই মেটাল তত ভালো রিডিউসিং এজেন্ট। যে এলিমেন্টের এসআরপি যত পজিটিভ সেই এলিমেন্ট তত ভালো অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ। মন দিয়ে দেখো, তাহলে মেটাল বিজারক পদার্থ, নন মেটাল জারক পদার্থ। বিজারক পদার্থের এসআরপি নেগেটিভ, জারক পদার্থের এসআরপি পজিটিভ, মাথায় রেখে দেবে। যত এসআরপি নেগেটিভ হবে তত সে ভালো বিজারক পদার্থ। ধরো রাম আর শ্যাম দুটো লোক আছে, রামের এসআরপি -3, শ্যামের এসআরপি -5, তাহলে শ্যাম ভালো বিজারক পদার্থ, রাম ভালো জারক পদার্থ শ্যামের তুলনায়। ঠিক না? চলো
নেক্সট পেজ। এখানে দেখো আমি একটা উদাহরণ বলছি। মনে করো এ, বি ও সি তিনটি পরমাণু মৌল রয়েছে। কে ধাতু কে অধাতু আমি অত জানি না। এবার এখানে লেখা আছে যে E0 AN+/A সমান সমান -3.03 ভোল্ট। লেখা আছে E0 BN+/B সমান -0.303 ভোল্ট। লেখা আছে E0 CN+/C সমান -0.0303 ভোল্ট। এবার তোমাকে কোয়েশ্চেন করেছে which of the following reactions will not take place? Which of the following reactions will not take place? First reaction, ACl2 plus B arrow A plus BCl2. Second, BCl2 plus C B plus CCl2. Third, CCl2 plus A C plus ACl2. Fourth, BCl2 plus A arrow B plus ACl2. কি বলছি স্যার, তো কিছুই বুঝতে পারছি না। এরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের নিটের কোশ্চেন পেপার থেকে আমি 34 ইয়ারের বই থেকে দিচ্ছি। এই সেম কোশ্চেন সেম ম্যাগনিটিউড এআইপিএমটি পরীক্ষায় হতো 2009 সালে এসেছে। 2009 এআইপিএমটি কি বলছে ভালো করে পড়ো কোশ্চেনটা, কোন রিঅ্যাকশনটা হতে পারে না। আমি স্টেপ বাই স্টেপ ভাববো, খুব কঠিন কোশ্চেন লাগছে। আমি অত নলেজ নেই মনে করো আমার, কিন্তু আমাকে একটা অনলাইন ক্লাসে স্যার বলছিল যে এসআরপি নেগেটিভ মানে সে ভালো বিজারক পদার্থ। সব থেকে বেশি নেগেটিভ কে? ইনি, তারপরে ইনি, সব থেকে কম নেগেটিভ হচ্ছে ইনি। তাহলে কে ভালো বিজারক পদার্থ, চলো সেই অর্ডারটা আমরা একটু লিখে নিই। রিডিউসিং এজেন্টের অর্ডারটা কি? সব থেকে ভালো বিজারক পদার্থ এ, তারপর বি, সি সব থেকে বাজে বিজারক পদার্থ, তাই না? যত নেগেটিভ সে তত ভালো বিজারক পদার্থ। এবার রিঅ্যাকশন গুলোর দিকে তাকানো যায়। এখানে এ এর অক্সিডেশন স্টেট +2 থেকে 0, বি এর +2 থেকে 0, সি এর +2 থেকে 0, বি এর +2 থেকে 0। তাহলে এখানে এ এর রিডাকশন হয়েছে, এখানে বি এর রিডাকশন হয়েছে, এখানে সি এর রিডাকশন হয়েছে, এখানে বি এর রিডাকশন হয়েছে। তার মানে এখানে বি রিডিউসিং এজেন্ট, বন্ধি ভাবো। এখানে সি রিডিউসিং এজেন্ট, এখানে এ রিডিউসিং এজেন্ট, আবার এখানে এ রিডিউসিং এজেন্ট, ঠিক না? চার্ট বিজারণ হয়, যেটাকে বিজারণে হেল্প করে সেই তো রিডিউসিং এজেন্ট হবে। এবার দেখো কি বলছি, তুমি এবার এই অর্ডারটা দেখো তো। প্রথম রিঅ্যাকশনে বি এ কে রিডিউস করেছে, সত্যি কি বি এ কে রিডিউস করতে পারে? না, কারণ বি এর থেকে বাজে রিডিউসিং এজেন্ট। সবচেয়ে ভালো রিডিউসিং এজেন্ট হচ্ছে এ। তাহলে ফার্স্ট রিঅ্যাকশনে তো বি এ কে রিডিউস করে দিয়েছে, বি কি করে এর থেকে ভালো রিডিউসিং এজেন্ট হয়ে গেল? প্রথম রিঅ্যাকশনটা হতে পারে না। পরের রিঅ্যাকশনটা, সি রিডিউসিং এজেন্ট বি কে রিডিউস করেছে, তো সি কি বি কে রিডিউস করতে পারে? না, সি তো বি এর থেকে বাজে রিডিউসিং এজেন্ট। থার্ড রিঅ্যাকশন, এ সি কে রিডিউস করেছে, পারে কি? হ্যাঁ, একদম পারে।
এ সবাইকে রিডিউস করতে পারে, এ সব থেকে ভালো রিডিউসিং এজেন্ট, তো থার্ড রিঅ্যাকশনটা হতে পারে। ফোর্থ, এ বি কে রিডিউস করেছে, একদম পারে। এ বি এর থেকে ভালো রিডিউসিং এজেন্ট, তাহলে আমার কোশ্চেনটার অ্যান্সার হবে প্রথম দুটো রিঅ্যাকশনই হতে পারে না। ভালো করে দেখো, বোঝা যাচ্ছে কিনা মন দিয়ে দেখো, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার লাস্টের রিঅ্যাকশনটার ক্ষেত্রে এ তো বি এর থেকে ভালো রিডিউসিং এজেন্ট, কিন্তু থার্ড এরটার ক্ষেত্রে তো সি এ কে মানে রিডিউস করেছে, তাহলে সি তো এর থেকে কম মানে ভালো রিডিউসিং এজেন্ট, তো তাহলে কি করে হচ্ছে এই রিঅ্যাকশনটা? তুমি আবার বলো তো, থার্ড রিঅ্যাকশনে কে রিডিউসিং এজেন্ট? এ হচ্ছে রিডিউসিং এজেন্ট, সি কে রিডিউস করেছে। না তো সে তো করতে পারে, এ তো সবাইকে রিডিউস করতে পারে, এ তো সব থেকে ভালো রিডিউসিং এজেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বুঝেছি। তোমাদের অন্য ক্লাসে কোন টপিক চলছে বলো একটু। সলিউশন স্যার। আচ্ছা, ওটা কোন স্যার পড়াচ্ছেন? স্যার নাম তো জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই অবধি আমরা দেখো পড়লাম, এবার আমরা একটুখানি, কারণ আমার এই আমাকে তো জুমের বোর্ড শেয়ার করে করতে হচ্ছে, তো আমি একটুখানি এটা একটু বন্ধ করছি। তার কারণটা তুমি বুঝতেই পারছো, আমাকে তো জুমের বোর্ড শেয়ার করে করতে হচ্ছে, তো আমি আবার মিটিংটাকে রিস্টার্ট করে আবার জয়েন করছি। তো আমি কিছুক্ষণের জন্য স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করলাম। এতক্ষণ দেখো যে কথাগুলো আমি বললাম, সে কথাগুলো একটুখানি ভাবো। আমি খুব তাড়াতাড়ি আবার স্টার্ট করে আসছি। কি কি বললাম একটুখানি ভাবতে থাকো। এসআরপি নেগেটিভ হলে ভালো রিডিউসিং এজেন্ট হবে। এই যে আগে যে কোশ্চেন, বলো বলো বলো। ফার্স্ট রিঅ্যাকশনে বি রিডিউসিং এজেন্ট মানে তো বিজারক পদার্থ। হ্যাঁ, মানে যে নিজেকে জারিত করবে। আচ্ছা, ঠিক আছে। যা নিজে জারণ হবে সেই অন্যকে বিজারিত করে রিডিউসিং এজেন্ট হয়েছে। তো খুব তাড়াতাড়ি আমি আবার শুরু করে দেব। আর কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে আমাকে বলো, কারণ নেক্সট টপিকটাও কিন্তু এসআরপি রিলেটেড হবে এবং সেখান থেকে ব্যাটারিটাকে এর সঙ্গে জুড়ে দেবো। তাহলে আমরা দেখলাম যে এসআরপি যার বেশি ঋণাত্মক সে হবে ভালো রিডিউসিং এজেন্ট, এবং এই টাইপের কোশ্চেন গুলোতে আমাদেরকে আগে দেখতে হবে রিডিউসিং এজেন্টের অর্ডারটা কি, তারপর রিঅ্যাকশনের দিকে তাকাতে হবে, সেখানে আমাদেরকে দেখতে হবে যে কে কাকে রিডিউস করেছে, এবং সেই অনুযায়ী আমাদের উত্তর আমরা করতে পারবো। তো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমি বোর্ডের মধ্যে চলে এলাম। চলো এবার এটাকে যদি আমি রিলেট করি ব্যাটারির সাথে, তো ব্যাটারির সেটআপটাকে না আমি আবার একটু আঁকছি। বাঁদিকে নিয়েছি আমি কি নিয়েছি, আইইউপিএসি বলছে অ্যানোড নিতে, ডান দিকে নিতে হবে তাহলে আমাদেরকে ক্যাথোড। এবারে বাঁদিকের অ্যানোডে জিঙ্ক এবং ডান দিকের ক্যাথোডে দেখো আমরা কপারের রডকে প্রবেশ করিয়েছি। এটা হচ্ছে জিঙ্ক এবং এটা হচ্ছে কপার। এবার দেখো জিঙ্ক ডিজলভ রয়েছে কোথায়, না জিঙ্ক সালফেটের অ্যাকোয়াস সলিউশনের মধ্যে, কপার ডিজলভ রয়েছে কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশনের মধ্যে। জিঙ্ক সালফেটের অ্যাকোয়াস সলিউশনের মধ্যে ডিজলভ রয়েছে কপার, কপার সালফেটের দেখো অ্যাকোয়াস সলিউশনের মধ্যে ডিজলভ রয়েছে। আর কি বলেছিলাম, এখানে একটা সল্ট ব্রিজকে আমাদের দেখো কানেকশন করতে হবে। তো দেখো একটা সল্ট ব্রিজকে দেখো আমরা কানেকশন করে দিচ্ছি। ঠিক এইরকম ভাবে। আর এই সল্ট ব্রিজের মধ্যে মনে আছে KCl, KNO3, জিলাটিনিয়াস আগার আগার,
এটা একটা ঠিক প্রেসিপিটেশন আমরা লাগিয়ে সার্কিটটাকে কমপ্লিট করে দিয়েছিলাম, আর বাইরে থেকে ব্যাটারি কানেকশন করলাম আমরা। এই জায়গাটাতে একটা বাল্ব কানেকশন করা ছিল বা অ্যামিটার বা ভোল্ট মিটার কিছু একটা কানেকশন করা ছিল। এইভাবে আমাদের সেটআপটা দেখো কমপ্লিট হলো। তো এবারে কোশ্চেনটা হচ্ছে যে স্যার আপনি কি জিঙ্ক আর কপারকে ইন্টারচেঞ্জ করতে পারবেন? মানে এই যে বাঁ দিকে আপনি বলছেন এটা অ্যানোড পজিটিভ, ডান দিকে হচ্ছে ক্যাথোড নেগেটিভ, তো আমি কি স্যার জিঙ্ককে ক্যাথোডে আর কপারকে অ্যানোডে ব্যবহার করতে পারি? পারি কি স্যার? আমি যদি বলি হ্যাঁ পারি, তার কোনো লজিক থাকবে নিশ্চয়ই। কারণ আমরা আগে তড়িৎ বিশ্লেষণ করতাম, যে কোনো একটা ধাতুকে ক্যাথোড অ্যানোডে যে কোনো একটা দিলেই হলো আর কি। কি ব্যাটারিতে কি স্যার তাহলে আমি কপারকে অ্যানোডে জিঙ্ককে ক্যাথোডে দেবো? আমি যদি বলি না পারি না, তাহলে আমাকে লজিক দিতে হবে। মন দিয়ে দেখো, আমরা তড়িৎ বিশ্লেষণে পড়েছিলাম ক্যাটায়ন তৈরি হলে সে ক্যাথোডের দিকে যায়, কারণ ক্যাথোডে ঋণাত্মক আধান থাকে অপোজিট আধানে আকর্ষণ হওয়ার জন্য। অ্যানায়ন তৈরি হলে তিনি অ্যানোডের দিকে দৌড়াতে থাকেন। এবারে ক্যাটায়ন ক্যাথোডে গেলে কি করে? মনে করো আমি NaCl এর তড়িৎ বিশ্লেষণ করছি, তো ক্যাথোডে কে যাবে বলে? Na+ যাবে। কি হবে ক্যাথোডে? ইলেকট্রন গ্রহণ করে সেটা সোডিয়ামে পরিণত হবে। মানে স্যার ক্যাথোডে বিজারণ হবে। ক্লোরিন যদি অ্যানোডে যেত, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হতো এবং কয়েকটি ক্লোরিন পরমাণু জুড়ে Cl2 গ্যাসে পরিণত হতো। সবুজ এবং হলুদ বর্ণের গ্যাস আমরা দেখতে পেতাম। ইলেকট্রন ত্যাগ মানে স্যার জারণ। তার মানে অ্যানোডে জারণ হতে চলেছে। যার জারণ হয় সে নিজে বিজারক পদার্থ। তার মানে আমি বলতেই পারি যেহেতু অ্যানোডে জারণ হচ্ছে, তাহলে অ্যানোড নিজে হচ্ছেন একজন খুব ভালো বিজারক পদার্থ, রিডিউসিং এজেন্ট। ক্যাথোডে দেখো বিজারণ হয়েছে, তার মানে ক্যাথোড নিজে একজন স্বয়ং জারক পদার্থ, অক্সিডাইজিং এজেন্ট, ঠিক না? ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা যদি লিখে থাকো তাহলে একবার দেখো, জিঙ্ক ওপরে ছিল না কপার ওপরে ছিল? জিঙ্ক। হাইড্রোজেনের ওপরে ছিল জিঙ্ক, হাইড্রোজেনের নিচে ছিল কপার। তার মানে জিঙ্কের এসআরপি নেগেটিভ আর হাইড্রোজেনের নিচে যারা থাকে ওদের এসআরপি পজিটিভ। তার মানে এসআরপি নেগেটিভ মানে জিঙ্ক একটা ভালো রিডিউসিং এজেন্ট, কপার কিন্তু খুব একটা ভালো রিডিউসিং এজেন্ট না, অক্সিডাইজিং এজেন্ট হতে পারে। কারণ এসআরপি নেগেটিভ হলে তিনি ভালো রিডিউসিং এজেন্ট হবে। এবার ট্যালি করো তো, রিডিউসিং এজেন্ট হিসেবে আমি এখানে জিঙ্ককে লিখেছি, অক্সিডাইজিং হিসেবে কপারকে লিখেছি, হ্যাঁ তাই তো? রিডিউসিং এজেন্ট তো জিঙ্কই আর অক্সিডাইজিং এজেন্ট তো কপারই। তাহলে ইন্টারচেঞ্জ তো করা যাবে না, কারণ কপার তো আর জিঙ্কের চেয়ে ভালো রিডিউসিং এজেন্ট না যে আমি এটাকে অ্যানোডে রাখতে পারবো। যদি তুমি অ্যানোডে কপার রাখো, ক্যাথোডে জিঙ্ক রাখো, তোমার ব্যাটারি তোমাকে কোনো পাওয়ার আউটপুট দেবে না। ওই মোবাইল সারা জীবন সুইচ অফ হয়ে বসে থাকবে। ওই দেওয়াল ঘড়িতে যতই তুমি নতুন নতুন ব্যাটারি লাগাও, ঠিক আছে, অ্যানোডে কপার আর ক্যাথোডে জিঙ্কওয়ালা, ও ঘড়ির টিকটক আওয়াজ কখনোই তুমি শুনতে পাবে না, কারণ ব্যাটারি তোমাকে কোনো পাওয়ার আউটপুট দিতে পারছেন না। সবকিছুই দেখো এসআরপি ওই তড়িৎ রাসায়নিক শ্রেণী, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এর উপর ডিপেন্ড করে আমরা করছি, ঠিক না? বোঝো ভালো করে। স্যার একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলো। স্যার বলছি আমরা যখন কোনো ব্যাটারি ইউজ করি, লাস্টে যখন ব্যাটারিটা বলি আমরা পাওয়ার শেষ হয়ে গেছে, মানে ব্যাটারিটা দিয়ে আর কাজ হচ্ছে না, তখন ওর ভিতরে কি জিনিস ঘটে? ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আমি তোমাকে আরেকটা জিনিস জুড়ে দিই, কিছু কিছু ব্যাটারি দেখবে রিচার্জ করা যায়, কিছু কিছু ব্যাটারি দেখবে রিচার্জ করা যায় না। যেমন যেটা বলছিলাম দেওয়াল ঘড়ির ব্যাটারি বা আমাদের ওয়াচের, স্মার্ট ওয়াচের কথা বলছি না, অ্যানালগ ওয়াচের ব্যাটারি, ওগুলো দেখবে একটা ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বদল করে নতুন ব্যাটারি লাগাতে হয়। ওগুলোকে বলে নন রিচার্জেবল ব্যাটারি বা প্রাইমারি ব্যাটারি।
ওই ব্যাটারি গুলো যে আমরা বলি না যে ব্যাটারিটা শেষ হয়ে, মানে বলি ওয়ার্ডটা বলি টিউবলাইটের মতন, যে শেষ হয়ে গেছে, ওটাকে ফেলে দেওয়া ছাড়া উপায় নেই, ওটাকে রিচার্জ করা যায় না। ওখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে জিঙ্কের আয়ন গুলো, তুমি ভালো করে দেখো, অ্যানোড আছে জিঙ্কে আর ক্যাথোডে আছে নেগেটিভ চার্জ, তাহলে জিঙ্ক আয়ন সবসময় চাইবে ক্যাথোডের দিকে দৌড়াতে, কারণ Zn2+ ক্যাথোডের মাইনাস চার্জের প্রতি আকৃষ্ট হবে এবং সল্ট ব্রিজ বা লবণ সেতু দিয়ে ব্রিজটাকে ক্রস করে ক্যাথোডে চলে যাবে। উল্টোটা হবে, দেখো ক্যাথোডে রয়েছে কপার সালফেট, SO4 আয়ন গুলো অ্যানোডের ধনাত্মক আধানের প্রতি আকৃষ্ট হবে এবং ব্রিজ ক্রস করে ক্যাথোড থেকে অ্যানোডে চলে আসবে। এই করতে 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 তুমি দেখবে একটা সময় হয়তো সমস্ত জিঙ্ক আয়নই অপোজিট চার্জের প্রতি আকৃষ্ট হয়ে অ্যানোড থেকে ক্যাথোডে চলে গেল, আর কপার সালফেটের সমস্ত সালফেট আয়নই অপোজিট চার্জের প্রতি আকৃষ্ট হয়ে ক্যাথোড থেকে অ্যানোডে চলে এলো। তখন তোমার ব্যাটারি কি করে কাজ করবে? মানে একটা সময় পরে যত ব্যাটারিকে তুমি ব্যবহার করবে তত আয়নগুলো মুভ করতে করতে আবার একটা সময় ব্যাটারি শেষ হয়ে যাবে, ওই ব্যাটারিকে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না। এবার হচ্ছে স্যার, মোবাইলের ব্যাটারি তো স্যার 0% চার্জ হয়ে গেলে ব্যাটারিটাকে আমরা ফেলে দিই না, আমরা ওটাকে চার্জে বসাই। ইনভার্টার এখন সবার বাড়িতেই থাকে, মোটামুটি ফ্ল্যাটে থাকে। তো ইনভার্টার দেখবে যখন লোডশেডিং হয় আমাদেরকে আউটপুট দেয়, আর যখন কারেন্ট চলে আসে সেলফ নিজেকে চার্জ, মানে নিজেকে নিজে চার্জ দেয়। স্মার্ট ওয়াচ থাকলে তার ব্যাটারি, পাওয়ার ব্যাংকের ব্যাটারি, এগুলোকে রিচার্জ করা যায়, বারবার চার্জ দিয়ে ব্যবহার করা যায়। আর স্যার চার্জ 0%ই বা হয়ে যায় কেন? কি ঘটনা ঘটে 100% থেকে 0% চার্জ? এই আয়নের মুভমেন্ট কম। যখন ওই 100% জিঙ্ক বাঁ দিক থেকে ডান দিকে বা 100% সালফেট ব্যবহার করতে করতে ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে, তখন তো ব্যাটারি নিঃশেষিত হওয়ার দিকে এগোচ্ছে, অথবা চার্জ পার্সেন্টেজ কম দেখাবে। এই যে আমরা চার্জে বসিয়ে দিই পাওয়ারের সুইচ অন করে, তো বাইরের সার্কিটের সঙ্গে যখন আমি কমপ্লিট করে দিই তখন কি হয়? ঠিক উল্টো ঘটনাটা ঘটে। বাইরে তোমার যখন প্লাগে তুমি চার্জ দিচ্ছ, চার্জ মানে সেটা হচ্ছে আর কিছু নেই, ইলেকট্রনের প্রবাহের উল্টো দিকে তড়িৎ প্রবাহ। ওই ইলেকট্রনের প্রবাহের জন্যই উল্টো দিকের জিঙ্ক আবার ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে ডান দিক থেকে বাঁ দিকে ফিরে আসে, এবং সালফেট আয়ন ইলেকট্রনের দ্বারা বিকর্ষিত হওয়ার জন্য অ্যানোড থেকে ক্যাথোডের দিকে SO4 কপার সালফেটের দিকে চলে যায় এবং সমস্ত আয়ন রিস্টোর হয়ে যায়। মানে যেখানে ছিল না, ঘরের ছেলে ঘরে ফিরে আসলো, এবং আস্তে আস্তে সমস্ত আয়ন যখন রিস্টোর হবে তখন তোমাকে ফুল চার্জ দেখাবে, এবার তুমি ব্যবহার করতে পারো। তো দুই রকম ব্যাটারি আছে, একটা ইউজ অ্যান্ড থ্রো ব্যাটারিকে বলে প্রাইমারি সেল, রিচার্জের ব্যাটারিকে বলে সেকেন্ডারি সেল। এগুলো আস্তে আস্তে যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো বা অন্য কিছু টাইপ মেকানিক্যাল বলো, ওগুলোতে আমরা সেক্ষেত্রে এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু এগুলো আমাদের সিলেবাসে না, ওটা আরো অনেক কঠিন জিনিস, আমি তাকে সহজে বললাম। চলো আমরা আমাদের সিলেবাসের মধ্যে থাকি। এবার হচ্ছে যে আপনি যেটা বলছেন যে স্যার ব্যাটারি ডিএমএফ এর মান আমি বার করবো, কিভাবে বার করবো? চলো দেখি। দেখো অ্যানোডে আর ক্যাথোডে কি রিয়াকশন হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। অ্যানোডে দেখো রয়েছে জিঙ্কের এসআরপি বেশি, মানে স্যার জিঙ্ক কি বলছেন আপনি? রিডিউসিং এজেন্ট, তাই না? কপার হচ্ছে আপনি বলছেন অক্সিডাইজিং এজেন্ট, ক্যাথোডের কপার। তো স্যার জিঙ্ক যদি বিজারক দ্রব্য হয়, নিজের জারণটা ঘটিয়ে ফেলুক, তার মানে স্যার জিঙ্ক নিজের জারণটা ঘটিয়ে ফেলেছে। কোথাকার রিয়াকশন এটা? অ্যানোডের। কপার স্যার অক্সিডাইজিং এজেন্ট, ক্যাথোডে আছে, তারা নিজের বিজারণটা ঘটিয়ে ফেলুক, ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপারে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে অ্যানোডের রিয়াকশন, ক্যাথোডের রিয়াকশন। এটা হচ্ছে আমাদের ক্যাথোড। এই দুটো রিয়াকশনকে যদি আমি যোগ করি, 2E কেটে যাবে, থাকবে দেখো Zn প্লাস Cu2 প্লাস, আমরা পাবো হচ্ছে Cu প্লাস Zn2 প্লাস, তাই না? এটাকে আমরা বলবো টোটাল সেল রিয়াকশন।
ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের টোটাল সেল রিয়াকশন। এন ফ্যাক্টর বলে একটা কথা ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক ভারে আমরা পড়ি। এই সেলটার এন ফ্যাক্টর হচ্ছে 2। এন ফ্যাক্টর মানে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা যতগুলো ইলেকট্রন বর্জন হয়েছে তার মান, এবং এই মানটা সমান হবে। দেখো এবারে নার্নস্ট বলে একজন লোক ছিল, নার্নস্ট, খুব সুন্দর নাম দেখতেই পাচ্ছ, নার্নস্ট, NERNST। তো নার্নস্টের ইকুয়েশন একটা আছে, টু ক্যালকুলেট ইএমএফ অফ আ সেল, তড়িৎচালক বল, তাই তো। নার্নস্ট ইকুয়েশন টু ক্যালকুলেট ইএমএফ অফ আ সেল, Nernst equation to calculate EMF of a cell। দেখো কি বলছে, দেখো নার্নস্ট ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশনে বলা হচ্ছে, কি বলছি আগে জাস্ট লিখে নি তারপর বোঝাচ্ছি। ই অক্সিডেশন সমান সমান E0 অক্সিডেশন প্লাস RT বাই NF log base E reaction quotient। ছোট ভুল হয়েছে, এটা মাইনাস করতে হবে, মাইনাস। কি লিখবেন স্যার এসব? জি বুঝলাম না। বেশ, অক্সিডেশন মানে তো বুঝতে পারছো যে জিঙ্কের অ্যাটলিস্ট যে অক্সিডেশন হচ্ছে সেটা বুঝতে পারছো, ইলেকট্রন বর্জন মানে জারণ। এবার দেখো কি লিখি, ই অক্সিডেশন কার হয়েছে, জিঙ্কের, জিঙ্ক থেকে কি হয়েছে, Zn2 প্লাস। ওকে স্যার, মোটামুটি বুঝলেন যে আপনি অক্সিডেশনের জায়গায় এটা লিখে দিলেন। এবার E0 আছে একটা, এবার অক্সিডেশনের জায়গায় ওটা লিখে দিলাম যা জারণ হয়েছে। কি থেকে কি হয়েছে, জিঙ্ক থেকে Zn2 প্লাস হয়েছে, মাইনাস RT বাই NF। এবার স্যার লগের বেস তো ই আছে, এটাকে বলে ন্যাচারাল লগারিদম। লগের বেস 10 করবো আমি এখন, কি করবো না 2.303 দিয়ে গুণ করে দেবো, মাথায় রাখবে। জানো হয়তো লগের বেস ই থেকে লগের বেস 10 করতে গেলে 2.303 গুণ করে দিতে হবে। আবার কিউ কি লিখছেন, যাই হোক কিউ লিখলাম আমি। যেটা আপনি করলেন সেটা হচ্ছে যে আপনি অক্সিডেশনের জায়গায় না যার জারণ হচ্ছে সেটাকে লিখে দিলেন কি থেকে কি হয়েছে, আর লগের বেস ইটাকে 2.303 গুণ হিসাবে রেখে লগের বেস 10 করে দিলেন। এবার বলেন তো আপনি ই মানে কি বলছেন, আপনি ই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ অফ আ সেল। আচ্ছা, তাহলে এটা ইএমএফ, এটা ইএমএফ, তাহলে উপরে ডিগ্রি না কি এটা লিখেছেন আপনি। আবার দেখো এটা ডিগ্রি লিখিনি, এটা লিখেছি দেখো স্ট্যান্ডার্ড কন্ডিশন। ওই যে বলছিলাম না SRP স্ট্যান্ডার্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 বার মানে 1 atm প্রেসার। তো ওটা ডিগ্রি না, ওটা হচ্ছে E0, ওটা স্ট্যান্ডার্ড কন্ডিশনকে প্রকাশ করছে। আচ্ছা, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন বা মোলার গ্যাস ধ্রুবক 8.314 তার মান জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। টি মানে টেম্পারেচার হচ্ছে ওই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড স্ট্যান্ডার্ড, 298 কেলভিন। এন মানে হচ্ছে এন ফ্যাক্টর, ওই যে আমি দেখো উপরে লিখে রেখে দিয়েছি, ওই সেলটার এন ফ্যাক্টরের মান 2। এফটা আমরা জানি না, এইখানে এফ মানে হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। এটা আমরা পড়বো ইলেকট্রোলাইসিসে গিয়ে। মাইকেল ফ্যারাডে বলে এক লোক ছিলেন, তিনি প্রথম ইলেকট্রিক মোটর এবং ডায়নামো বলে এক যন্ত্র আবিষ্কার করেছিলেন। ওনার নাম থেকে এফ ফ্যারাডে কনস্ট্যান্টের মান হচ্ছে 96,500 কুলম। কুলম যেন চার্জের একক এসআইতে, তো এর মান হচ্ছে 96,500 কুলম। তো এই ইকুয়েশনের সাহায্যে জারণের যে বিক্রিয়াটা, জারণটা হয়েছে কোথায়, অ্যানোডে, মানে অ্যানোডের ইএমএফ বার করা সম্ভব। মানে অর্ধেক ইএমএফ ব্যাটারির বার করা যাবে, একে 2 দিয়ে গুণ করলে ব্যাটারির সম্পূর্ণ ইএমএফ বার করা যেতে পারে। অথবা যদি আমি ক্যাথোডের ইএমএফ বার করি আর এই অ্যানোডের ইএমএফ যেখানে জারণ হয়েছে দুটোকে যদি যোগ করে দিই তাহলে ব্যাটারির সামগ্রিক ইএমএফ বার করা সম্ভব হবে, তাই না? কিন্তু স্যার যাই বলেন কিউ কিন্তু বুঝিনি। কিউটা হচ্ছে
সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সাম্য ধ্রুবক মাথায় রাখবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। পড়েছো তোমরা একটু 11 রাসায়নিক সাম্যাবস্থা, কেপি, কেসি, কেএক্স তিনটে সাম্য ধ্রুবক ছিল, অঙ্ক আসতো, ওই সাম্য ধ্রুবক বলে দেবো। স্যার বলছি ইলেকট্রন যতগুলো আদান প্রদান হবে সেটা? ইয়েস, একদম তাই। 2 যেমন এখানে। আর কোশ্চেন? নেক্সট পেজে যাব। তোমরা এই পেজে স্ক্রিনশট তুলে রাখো বা যা যা লিখছি খাতার মধ্যে লেখার কাজটা দ্রুত কমপ্লিট করো। আমরা ক্লাসের শেষের দিকে এসে চলে যাচ্ছি আস্তে আস্তে। চলো এগোলাম, স্ক্রিনশট তুলে রাখো, যদি লেখা বাকি থাকে ক্লাসের শেষে লিখে নেওয়া যেতে পারে। নেক্সট পেজ। চলো এবারে অক্সিডেশন রিঅ্যাকশনের যে ইকুয়েশনটা আমি লিখলাম সেটা দেখো এরকম দাঁড়ালো, ই Zn থেকে Zn2 প্লাস ইকুয়াল টু E0 Zn থেকে Zn2 প্লাস মাইনাস RT বাই NF ইন্টু 2.303 লগ বেস 10 হয়ে গেল কিউ। কোন রিঅ্যাকশনটার জন্য লিখেছি না Zn -2 ইলেকট্রন অ্যারো Zn2 প্লাস। জারণের জন্য হয়, জারণের জন্য লিখেছি, অ্যানোডে জারণ হয়, আমরা অনেক আগে থেকে এইট থেকে পড়ছি। চলো এবার আমাদেরকে মান বসাতে হবে। তাহলে অর ই Zn থেকে Zn2 প্লাস ইজ ইকুয়াল টু E0 Zn থেকে Zn2 প্লাস মাইনাস আর এর মান কি 8.314, টি এর মান কি 298 কেলভিন, এনটা এনই রাখছি, অ্যাকচুয়ালি এখানে 2 হবে এন এর মান, 96,500 কুলম, 2.303 লগ বেস 10। কি হবে বলো দেখি? রিঅ্যাকশন কোশেন্ট মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সাম্য ধ্রুবক, Zn2 প্লাস এর মোলার কনসেন্ট্রেশন বাই Zn এর মোলার কনসেন্ট্রেশন। কি করে লিখতে হয় যদি খেয়াল না থাকে বলে দিই, RHS বাই LHS করতে হয়। তোমার এখানে RHS টা এখানে Zn2 প্লাস, তোটা দেখো আমি ওপরে লিখেছি, বাই LHS এর জিঙ্ক আছে, তোটা দেখো আমি নিচে লিখেছি। আর ইলেকট্রন আবার কি লিখবো? ইলেকট্রনের তো কোনো ভর নেই, Zn2 প্লাস বাই Zn, RHS বাই LHS, এটাকে বক্স করে আমরা রেখে দিচ্ছি। এটা যদি আমি সলভ করি তাহলে আসবে ই জারণ ইকুয়াল টু তোমার হচ্ছে E0 জারণ মাইনাস, এটা যদি গুণ ফুন সব করি তাহলে আসবে 0.06 আসবে, বাই এনটা এন থাকবে, লগ ওই যে Zn2 প্লাস বাই Zn। বুঝে যাও ইকুয়েশন নাম্বার 1। তার মানে স্যার আপনি যেটা করলেন সেটাতে আমি অর্ধেক কোষের তোমার ইএমএফ এর মানটা পেলাম, তাই না? হাফ রিঅ্যাকশনের ইএমএফটা বেরিয়েছে। এবার স্যার তাহলে বিজারণটা কি করে হবে? ক্যাথোডে যদি বিজারণ হয় স্যার কি হবে তাহলে? দেখো ক্যাথোডে কি রিঅ্যাকশন হয়েছিল না, কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন কপার, ক্যাথোড, ঠিক না? দেখো তো বিজারণের জন্য তো নার্সের ইকুয়েশন তো কিছু নেই স্যার, তাহলে আমি চোখের জল ফেলতে ফেলতে আমি ক্যাথোডেও জারণ হয়েছে ধরে নিই, কি আর করবো বলো? নার্স ইকুয়েশনটা শুধু জারণ বিভবের মান বলে, ক্যাথোডে তো হয়েছিল বিজারণ, কিন্তু আমার তো কিছু করার নেই, নার্স তো আমাকে তো সেই ফর্মুলা দিয়ে যায়নি, তাই আমি মনের দুঃখে ক্যাথোডেও জারণ হয়েছে ধরে নিচ্ছি, ধরে নিয়ে একটা ইকুয়েশন লিখছি। তাহলে লেট অক্সিডেশন টুক প্লেস ইন ক্যাথোড। মনে করো ক্যাথোডেও জারণ হয়েছে, বুকটা ফেটে যাচ্ছে লিখতে গিয়ে, কিন্তু কি করবো বলো, ভাগ্যটা এমনই আমাদের লিখে নিতে হবে। কি থাকছে তাহলে? সেই একই জিনিস, ই অক্সিডেশন
equal to E0 oxidation minus 0.06 by n log reaction quotient base 10 এই যে তো আমি ধরে নিয়েছি ক্যাথোডে নাকি জারণ হয়েছে, তার মানে স্যার ক্যাথোডে আমি এই বিক্রিয়াটা হচ্ছে ধরে নিচ্ছি। কি কষ্ট বলতো, আমি ধরে নিলাম উল্টো বিক্রিয়া হচ্ছিল ক্যাথোডে বিজারণে, আমাকে ধরতে হবে জারণ বিক্রিয়া হচ্ছে। যাই হোক আর কি, তাহলে ই Cu/Cu2 প্লাস, তাই তো হয়েছে, জারণে তো কপার থেকে কপার 2 প্লাস এই বিক্রিয়াটা হয়েছে, সমান সমান E0 Cu থেকে Cu2 প্লাস মাইনাস 0.06 বাই n লগ কি হবে বলো, RHS বাই LHS Cu2 প্লাস বাই Cu, RHS এ কি আছে Cu2 প্লাস, LHS এ কি আছে বলো Cu আছে। এই রিঅ্যাকশনটার জন্য রিঅ্যাকশনটা দুদিকে মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস ই Cu/Cu2 প্লাস equal to minus E0 Cu/Cu2 plus plus 0.06 by n log Cu2 plus by Cu। কি করেছি, -1 দিয়ে গুণ করেছি, তাই না? তো কি করি, তাহলে সাইড নোট দিতে হবে, -1 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে, উভয় সাইডে। একটা জিনিস শুনে নাও, আমি যদি মাইনাস থেকে প্লাস করি না, আমাকে উল্টে দিতে হবে পৃথিবী। কি হবে দেখো তো, আমি তো মাইনাস দিয়ে গুণ করলাম, এবার আমার ইচ্ছা হবে প্লাস করে দেবো, তো আমি কি করবো জানো তো, এটাকে এইখানে এটাকে এইখানে নিয়ে যাবো। কি হলো ব্যাপারটা স্যার, তাহলে পয়েন্টে দেখো মাইনাসটাকে প্লাস করবো, তাহলে আমাকে উল্টে দিতে হবে, E0 ইন্টারচেঞ্জ করে ফেলতে হবে। ওকে, 0.06 এখানে তো মাইনাস নেই, সুতরাং নো প্রবলেম। Cu2 প্লাস /Cu, তবে একটা জিনিস বুঝছো, যদি তোমার ই এর আগে মাইনাস থাকে, তোমাকে ইন্টারচেঞ্জ করতে হবে, এক্সটাকে ওয়াই এর জায়গায়, ওয়াইটাকে এক্স এর জায়গায়। একই স্যার, এ তো বিজারণ হয়ে গেল। এটার অর্থ, উল্টানোর অর্থ মানে কি, Cu2 প্লাস থেকে Cu হয়েছে, মানে এই Cu2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে Cu হয়েছে, তার মানে স্যার এটা হয়ে গেল ই রিডাকশন, তাই না? হয়ে দেখো এটা কি হলো, এটা হয়ে গেল হচ্ছে ই রিডাকশন ইকুয়াল টু E0 রিডাকশন প্লাস 0.06 বাই n log Cu2 plus by Cu, ইকুয়েশন নাম্বার 2। এটাই হচ্ছে আমাদের বিজারণ বিভবের সমীকরণ। এবার দেখো, এবারে এই সমীকরণ আর এই সমীকরণকে আমরা অ্যাড করছি, তাহলে অ্যাডিং ইকুয়েশন নাম্বার 1 and 2। দুটি সমীকরণকে আমরা অ্যাড করছি, কি হবে দেখো তো, ই জারণ প্লাস ই বিজারণ সমান সমান E0 জারণ প্লাস E0 বিজারণ মাইনাস কি আছে বলো, 0.06 বাই n, আমি যেন কমন নিয়ে নিলাম, কি থাকবে বলো তো, লগ Zn2 প্লাস বাই Zn মাইনাস লগ Cu2 প্লাস বাই Cu করে দেখবে, তাই না? এটার বাম পক্ষ প্লাস এটার বাম পক্ষ সমান এটার ডান পক্ষ প্লাস এটার ডান পক্ষ, আর এই দুটো থেকে 0.06 বাই n টাকে আরামসে কমন নেওয়া যাবে। তাহলে স্যার জারণ প্লাস বিজারণ মিলে তো স্যার মোট কোষের বিক্রিয়া হয়ে গেল, অ্যানোডে বিজারণ, ক্যাথোডে স্যার জারণ, দুটো যোগ মানে স্যার পুরো ব্যাটারি কমপ্লিট। তাহলে EMF অফ দ্য ব্যাটারি সমান সমান E0 অফ দ্য ব্যাটারি, স্যার লিখছি মাইনাস 0.06 বাই n লগ, তোমরা খুব ভালো মতনই জানো, লগ x মাইনাস লগ y করলে হবে লগ x বাই y
তার মানে Zn2 প্লাস কি হবে বলো দেখি, বাই Zn ইন্টু Cu বাই Cu2 প্লাস, এইটা এসে দেখো দাঁড়াবে। এইটাই হচ্ছে ইএমএফ এর সমীকরণ, মানে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06 বাই এন লগ। এবার দেখো একটু আগে আমরা লিখেছিলাম টোটাল সেল রিয়াকশনটা কি লিখেছিলাম, মানে এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করি টোটাল সেল রিয়াকশনটা কি ছিল বলো, Zn প্লাস Cu2 প্লাস সমান সমান হচ্ছে Zn2 প্লাস প্লাস Cu, Zn প্লাস Cu2 প্লাস সমান Zn2 প্লাস প্লাস Cu দাঁড়াচ্ছে কিনা, এটা তো টোটাল সেল রিয়াকশনটা আমাদের দাঁড়াচ্ছে। এই রিয়াকশনটারই কেসি দেখো তো কি হবে, RHS, এটাই না RHS, Zn2 প্লাস ইন্টু কপার বাই LHS কি Zn ইন্টু কপার 2 প্লাস সাম্য ধ্রুবক। এই অবধি আমাদের আজকের ক্লাস। E cell equal to E0 cell minus 0.06 by n log Kc। পরের ক্লাসে আমরা দেখব বিভিন্ন সেলের ইএমএফ বার করার অঙ্ক। এই অবধি ভালো, আর যদি পড়ি না তোমাদের মাথা বর্ণনা করে ঘুরতে থাকবে, এই অবধি রাখছি, ঠিক আছে। পরের ক্লাস থেকে আমরা ব্যাটারির ইএমএফ বার করার অঙ্ক, নার্নস্টের সমীকরণের অঙ্ক আর অনেক কিছু আছে, মেনলি অঙ্ক ভিত্তিক চ্যাপ্টার, ওটা করবো। পরের দিন আমি ইলেকট্রোকেমিক্যাল সেলটাকে শেষ করে দেবো, আর তারপরে থেকে আমরা আবার তড়িৎ বিশ্লেষণ শুরু করবো। এই চ্যাপ্টারটা শেষ করতে মোট 4টে ক্লাস লাগবে। কোনো প্রশ্ন কারোর? স্যার বলছি ই সেল এট 0 ওটা কি বোঝাতে চাইছে একবার বলে দেবেন? ই সেল মানে তোমার, ও আচ্ছা, ই সেল 0 ওটা E0 সেল বলবে, ই সেল 0 বা ডিগ্রি সব বলবে না, অনেকে বলে জানো তো ই ডিগ্রি সেল, ওটাকে বলবো E0 সেল, কারণ ওটা তো ডিগ্রি না। 0 মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন, মানে ইএমএফ অফ দ্য সেল মেজার্ড এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড 1 বার প্রেসার, ওটা হচ্ছে তোমার E0 সেল। মানে তুমি টেম্পারেচার প্রেসার চেঞ্জ করলে আলাদা আলাদা আসবে প্রত্যেকবার? একদম, শুধু 25 ডিগ্রিতে আর 1 atm প্রেসারে যদি মাপি তখন হবে E0 সেল। আর যদি অন্য টেম্পারেচার প্রেসারে যদি ব্যাটারি মাপো, তোমার কিন্তু ব্যাটারি ইএমএফ এর মান পাল্টে যাবে। স্যার বলছি টেম্পারেচার বাড়লে কি বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা, গরমকালে ব্যাটারি স্লো হয়ে যায়, শীতকালে ব্যাটারি ফাস্ট হয়ে যায়, এগুলো নিশ্চয়ই শুনেছো। ঠিক আছে, তো আজকে আমরা এই অবধি রাখছি, তাহলে আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো।